বিসিএস বাংলার সিলেবাসটা তো বিশাল তাই না? প্রায় মনে হয় কোথা থেকে শুরু করব, কোনটা ছাড়ব। আচ্ছা, আজকের এই আলোচনায় আমরা ঠিক এই কাজটাই করব। ৫০তম বিসিএসের প্রশ্নপত্রটা হাতে নিয়ে একদম কাটাছিঁড়া করে দেখব কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসেই, আর প্রস্তুতিটা ঠিক কিভাবে নিলে অন্যদের চেয়ে এগিয়ে থাকা যায়। তো চলুন আর দেরি না করে সরাসরি বিশ্লেষণে চলে যাই। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু সবার। বিসিএসের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের প্রত্যেকেরই মনের কথা এটা। সিলেবাসের এই বিশাল সাগরে কোন কোন দ্বীপে নামতে হবে সেটা জানাটাই তো আসল চ্যালেঞ্জ। তো চলুন আজকে আমরা এই চ্যালেঞ্জটাই নিই আর উত্তরটা খুঁজে বের করি। ওকে, তাহলে দেখে নেওয়া যাক আমরা কিভাবে এগোবো। প্রথমে আমরা একটা ওভারঅল প্রিপারেশন গাইডলাইন নিয়ে কথা বলবো। এরপর ডুব দেব ব্যাকরণের সবচেয়ে জরুরি দুটো টপিকে, সন্ধি আর সমাস। তারপর দেখব শব্দ আর বানান। এরপরই চলে যাব সাহিত্যের জগতে, প্রাচীন আর মধ্যযুগ থেকে শুরু করে একেবারে আধুনিক যুগ পর্যন্ত। আর সবশেষে এই পুরো বিশ্লেষণ থেকে পাওয়া জ্ঞান দিয়ে আমরা একটা ফাইনাল স্ট্র্যাটেজি দাঁড় করাবো। তো আমাদের প্রথম ধাপ হল বিসিএস বাংলার প্রস্তুতির একটা পরিষ্কার ধারণা তৈরি করা। মানে এই যে এত টপিক, এত বই, এই বিশৃঙ্খলার মধ্যে থেকে একটা স্পষ্ট পথ খুঁজে বের করা। চলুন শুরু করা যাক। আচ্ছা, এবার আসা যাক ব্যাকরণে। আর ব্যাকরণের কথা বললেই সবার আগে মাথায় আসে সন্ধি আর সমাসের কথা, তাই না? এই দুটো টপিককে বলা যায় বাংলা ব্যাকরণের একেবারে কোর বা ভিত্তি। চলুন দেখি এগুলোর নিয়মকানুন কিভাবে সহজে আয়ত্ত করা যায়। একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। এই যে দেখুন ৪৬ নম্বর প্রশ্নটা। এখানে পরস্পর শব্দটার সন্ধি বিচ্ছেদ করতে বলা হয়েছে। এটা কিন্তু একটা দারুণ উদাহরণ। এটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে শুধু সাধারণ নিয়ম মুখস্থ করলেই চলবে না, কিছু ব্যতিক্রমী জিনিসও মাথায় রাখতে হবে। আর এখানেই চলে আসে নিপাতনের সিদ্ধ সন্ধির কনসেপ্টটা। নামটা শুনেই বোঝা যাচ্ছে এগুলো কোনো নিয়মকানুনের ধার ধারে না। এগুলোকে আসলে ব্যতিক্রম হিসেবেই মনে রাখতে হয়। যেমন পরস্পর শব্দটা হলো পর প্লাস পর। এটা কোনো সাধারণ সূত্রে পড়ে না। তার মানে কি? তার মানে হলো নিয়মের সাথে সাথে এই স্পেশাল কেসগুলো আমাদের লিস্টে রাখতে হবে। খুবই জরুরি কিন্তু। সন্ধি তো গেল, এবার আসি সমাসের কথায়। ১৪ নম্বর প্রশ্নটা দেখুন। এখানে জানতে চাওয়া হয়েছে নিচের কোনটা দ্বন্দ্ব সমাসের উদাহরণ। সমাস চেনাটা কিন্তু ব্যাকরণের আরেকটা বড় স্কিল। আর দ্বন্দ্ব সমাসের নিয়মটা তো একদম সোজা। এখানে দুটো পদেরই সমান গুরুত্ব থাকে, কেউ কারো চেয়ে কম না। ভাঙলে মাঝে সাধারণত ও, এবং বা আর এই শব্দগুলো আসে। যেমন ধরুন ভাই বোন, ভাঙলে হয় ভাই ও বোন। তো প্রশ্নটার উত্তর ছিল দম্পতি, যেটা ভাঙলে হয় জায়া ও পতি। দেখলেন তো, নিয়মটা জানা থাকলে উত্তর বের করাটা কতটা সহজ হয়ে যায়। ওকে, সন্ধি সমাস তো হলো। এবার ব্যাকরণের আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আসি। সেটা হলো শব্দ আর বানান। ভাষাকে শুদ্ধভাবে ব্যবহার করতে চাইলে এই অংশের কোনো বিকল্প নেই। এই যে ৪২ নম্বর প্রশ্নটা ৪টা অপশন দিয়ে বলেছে শুদ্ধ বানান কোনটা সেটা খুঁজে বের করতে। আসলে বিসিএস পরীক্ষায় লেখার শুদ্ধতার উপর কিন্তু সাংঘাতিক জোর দেওয়া হয়, তাই বানান ভুল করার কোনো সুযোগই নেই। এটা মাস্ট নো একটা টপিক। এখানে সঠিক উত্তরটা হলো শিরশ্ছেদ। খেয়াল করে দেখুন, এখানে তালব্য স আর ছয়ের একটা যুক্ত রূপ আছে। এই ধরনের যে জটিল যুক্তাক্ষরগুলো আছে, বা ধরুন নত্যবিধান, সত্যবিধানের যে নিয়মগুলো, এগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। ব্যাকরণের আরেকটা মজার টপিক হল বাগধারা। পড়তে বেশ মজা লাগে, কিন্তু নম্বর তোলার জন্য খুব কাজের। যেমন ৫২ নম্বর প্রশ্নে জিজ্ঞাসা করেছে গড্ডলিকা প্রবাহ। এই বাগধারাটার মানে কি? গড্ডলিকা প্রবাহ এর মানে হল অন্ধ অনুকরণ। মানে কোনো কিছু না ভেবে চিনতে সবাই যা করছে আমিও তাই করলাম, এরকম একটা ব্যাপার। এই প্রশ্নটা থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার, পরীক্ষাতে শুধু শব্দের আক্ষরিক অর্থ জানতে চায় না, বরং ভাষার গভীরে থাকা যে সাংস্কৃতিক জ্ঞান সেটাও পরখ করে দেখা হয়। তো ব্যাকরণের ভিত্তিটা তো মোটামুটি গড়া হলো। এবার চলুন সাহিত্যের বিশাল জগতে একটা ডুব দেওয়া যাক। আর শুরুটা করব একদম গোড়া থেকে, মানে বাংলা সাহিত্যের শেকড়, প্রাচীন ও মধ্যযুগ দিয়ে। এই যে টাইমলাইনটা দেখছেন, এটা বাংলা সাহিত্যের পুরো ইতিহাসটাকে এক নজরে বুঝতে সাহায্য করবে। দেখুন, একদম শুরুতে প্রাচীন যুগে আমরা পাচ্ছি চর্যাপদ। তারপর এলো মধ্যযুগ, যেখানে মঙ্গলকাব্য আর বৈষ্ণব পদাবলীর মতো অসাধারণ সব সাহিত্য তৈরি হলো। আর মোটামুটি ১৮০০ সাল থেকে শুরু হলো আধুনিক যুগ, যেখানে এলো উপন্যাস, নতুন ধারার কবিতা, নাটক, সবকিছু। এই ফ্রেমওয়ার্কটা মাথায় রাখলে কিন্তু পড়াটা গুছিয়ে আনা অনেক সহজ হয়ে যায়।
মধ্যযুগ থেকে আসা একটা ক্লাসিক প্রশ্ন দেখি চলুন। 12 নম্বর প্রশ্নটা জানতে চেয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা কার লেখা। এটা কিন্তু মধ্যযুগের একটা ল্যান্ডমার্ক গ্রন্থ, তাই এর লেখককে সেটা জানতেই হবে। আর এর রচয়িতা হলেন বরু চণ্ডীদাস, মধ্যযুগের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি। এখান থেকে একটা জিনিস পরিষ্কার, প্রত্যেকটা সাহিত্য যুগের যে মাইলফলকগুলো আছে, মানে সবচেয়ে বিখ্যাত বই আর তাদের লেখকের নাম, এগুলো কিন্তু পরীক্ষার জন্য একেবারে হট টপিক। এবার আমরা চলে আসছি আধুনিক যুগে। এটা হলো বাংলা সাহিত্যের পথিকৃৎ আর বিদ্রোহীদের যুগ। আর সত্যি বলতে প্রশ্নপত্রের একটা বড় অংশ কিন্তু এই যুগকে কেন্দ্র করেই হয়। 50তম বিসিএসের প্রশ্নটা যদি আমরা ভালো করে দেখি, তাহলে একটা প্যাটার্ন খুব পরিষ্কার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলাম, এই তিনজনের ওপর প্রশ্নকর্তাদের একটা বিশেষ নজর আছে। আসলে এনারা তো আধুনিক বাংলা সাহিত্যের এক একটা স্তম্ভ। এখানে একটা খুব ইন্টারেস্টিং প্যাটার্ন আছে, খেয়াল করে দেখুন। 91 নম্বর প্রশ্নে বঙ্কিমচন্দ্রকে নিয়ে প্রশ্ন করা হয়েছে আর তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে বাংলা উপন্যাসের পথিকৃৎ হিসেবে। আবার 74 নম্বর প্রশ্নে দেখুন কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রলয়োল্লাস কবিতা নিয়ে প্রশ্ন, যা সরাসরি তার বিদ্রোহী ইমেজের সাথে জড়িত। এর মানেটা কি দাঁড়াচ্ছে? মানে হল পরীক্ষকরা প্রায়ই লেখকদের সবচেয়ে বিখ্যাত যে পরিচয় বা ট্যাগলাইন, সেটার উপর ভিত্তি করে প্রশ্ন করেন। যেমন নজরুলের ক্ষেত্রে তার বিদ্রোহী কবি পরিচয়টা খুব গুরুত্বপূর্ণ, বঙ্কিমের ক্ষেত্রে তার উপন্যাসের পথিকৃৎ ভূমিকাটা। এই কানেকশনগুলো যদি আমরা মাথায় রাখি, তাহলে প্রস্তুতি নেওয়াটা অনেক সহজ হয়ে যায়। আর রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি তো বাংলা সাহিত্যের কেন্দ্রবিন্দুতে আছেন। দেখুন 75 নম্বর প্রশ্নে সরাসরি তার নোবেলজয়ী কাব্যগ্রন্থ গীতাঞ্জলির নাম জানতে চাওয়া হয়েছে। এই ধরনের ফ্যাক্টগুলো তো কোনোভাবেই মিস করা যাবে না। তো এতক্ষণ ধরে আমরা যে কাটাছেঁড়া করলাম, এবার সবগুলোকে একসাথে করে একটা ফাইনাল স্ট্র্যাটেজি দাঁড় করানোর পালা। চলুন দেখি সাফল্যের পথটা কেমন হতে পারে। পুরো আলোচনাটাকে যদি আমরা এক জায়গায় আনি, তাহলে কৌশলটা দাঁড়ায় মূলত 3 ধাপের। প্রথমত, ব্যাকরণের একেবারে কোর টপিকগুলো, মানে সন্ধি, সমাস আর বানান, এগুলোতে একদম মাস্টার হয়ে যেতে হবে। দ্বিতীয়ত, সাহিত্যের প্রত্যেকটা যুগের সবচেয়ে মুক্তমানের লেখক আর তাদের সিগনেচার কাজগুলো সম্পর্কে একটা পরিষ্কার ধারণা রাখতে হবে। আর সবশেষে, যেটা আমরা এতক্ষণ করলাম, অর্থাৎ পুরনো প্রশ্ন বিশ্লেষণ করে পরীক্ষার প্যাটার্নটা ধরতে হবে। এখন পরীক্ষার এই প্যাটার্নটা তো আমাদের সামনে পরিষ্কার। তাহলে এখন ভাবার বিষয় হলো, আগামী 1 মাসের প্রস্তুতিতে মূল ফোকাসটা ঠিক কোথায় থাকবে, কোন বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। এই প্রশ্নটার উত্তর যদি নিজেরা খুঁজে বের করা যায়, তাহলেই কিন্তু সাফল্যের দরজাটা অনেকটাই খুলে যাবে।